মনে রাখবেন অ্যাসিডের যে স্বাদ সেটা হচ্ছে টক, সেটা হচ্ছে টক। আমার বাসা হচ্ছে রংপুরে, অ্যাসিডের স্বাদটা হচ্ছে টক। আর বেজ বা ক্ষার, এইটা স্বাদ হচ্ছে তিতা তিতা তিতা। ক্ষারের স্বাদ সবসময় মনে রাখবেন, ক্ষারের স্বাদটা কিরকম, তিতা হয়, তিতা তিতা তিতা। যেই সকল জিনিস খাইতে তিতা লাগে সেই সব জিনিস হচ্ছে ক্ষার। এখন বলেন তো কাঁচা আম খাইতে কেমন লাগে, কাঁচা আম খাইতে কেমন লাগে এটা বলেন আগে। CH3 C ডাবল, হ্যাঁ এটা ঋণাত্মক হবে, এখানে ঋণাত্মক হবে এই জায়গার মধ্যে, এই যে এইটার উপর একটা মাইনাস হবে, এই জিনিসটা কেটে দেন, এটা এভাবে লিখতে পারেন CH3 C ডাবল মাইনাস। হ্যাঁ বলেন বলেন দেখি, কাঁচা আম খাইতে, কাঁচা আম তো সবাই খাইছেন, কাঁচা আম খাইতে টক লাগে, তার মানে দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে যা সকল খাইতে টক লাগে সেই সকল জিনিসের মধ্যে অ্যাসিড আছে। তার মানে আপনার যদি আম খাইতে টক লাগে তার মানে সেই আমের মধ্যে অ্যাসিড আছে। এখন বুঝছেন সিয়াম, সিয়াম বাবা বুঝছেন এখন যে অ্যাসিড মানেই টক, তার মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকতে পারে, যে কোনো অ্যাসিড থাকতে পারে। এখন মেইন যেই ব্যাপারটা আসতেছে এই জায়গার মধ্যে, আমরা যেই ফলের মধ্যে যেই টকযুক্ত অ্যাসিড গুলো খাই সেইগুলো খুবই দুর্বল। আমি আবারও বলতেছি, আমি আবারও বলতেছি যে আমরা যে অ্যাসিড খাই, আরে টকযুক্ত আম খাওয়ার পর তো আমাদের ভিতরটি তো জ্বলে পুড়ে যায় না, তাই না? তার মানে হচ্ছে আমরা যে সকল অ্যাসিড খাই, আমরা যে সকল অ্যাসিড খাই এই জায়গার মধ্যে লিখে দেই, এই যে এই জায়গার মধ্যে তো আমি যৌগের নাম লিখবো, আচ্ছা লিখি, যে সকল অ্যাসিড খাই তারা অনেক দুর্বল। আমরা যে সকল অ্যাসিড খাই তারা হচ্ছে কি বলতো বাবা, তারা হচ্ছে অনেক দুর্বল। এখন আমরা কোন কোন অ্যাসিড খাই এখন আপনি হিসেব করতে পারেন, আমরা টার্টারিক অ্যাসিড খাই, সাইট্রিক অ্যাসিড খাই, কার্বনিক অ্যাসিড খাই, কত অ্যাসিড খাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে হ্যাঁ করলার মধ্যে যদি আপনার তিতা লাগে তাহলে খার, যারা তিতা লাগবে তারাই হচ্ছে খার বাবা। এখন দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখন দেখেন ভালো করে কিছু পরিমাণের অ্যাসিডের নাম লিখে রাখেন, যারা দুর্বল, যারা দুর্বল তাদের কিছু নাম লিখে রাখেন বাবা। যারা দুর্বল বেশ, দুর্বল ক্ষার, দেখেন আমি লিখতেছি আপনারাও লিখেন, দুর্বল ক্ষার, দুর্বল কিছু ক্ষারের নাম লিখে রাখেন। দুর্বল ক্ষার হচ্ছে, আমি আবারও বলতেছি, দুর্বল ক্ষার হচ্ছে যারা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, যারা দুনিয়ার বুকে জৈব অ্যাসিড তারা কিরকম, তারাই হচ্ছে দুর্বল। জৈব অ্যাসিড চিনার উপায় কি, COOH থাকে, জৈব অ্যাসিড মানে কি COOH যাদের বুকে থাকে, যেমন এই যে দেখেন COOH আছে, তার মানে এটা একটা জৈব অ্যাসিড এবং এটা হচ্ছে খুবই দুর্বল খুবই দুর্বল খুবই দুর্বল। তার মানে কারা আসলে দুর্বল অ্যাসিড, যারা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড মানে কি COOH থাকে। মৃদু অ্যাসিড, হ্যাঁ দুর্বল ক্ষার বা দুর্বল, ও আচ্ছা আমি তো এখানের মধ্যে লিখা আছে, সরি 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 এখানের মধ্যে খাল লিখে ফেলছি বাবা, এখানের মধ্যে খাল লিখে ফেলছি, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড হবে, দেখছেন আপনাদের সাথে অ্যাসিড ACID, এটা হবে অ্যাসিড, লিখে নেন লিখে নেন, এটা ভুলে লিখে ফেলছি, ভুলে মিস্টেক হয়ে গেছে। পাকা আম মিষ্টি কেন, কারণ হচ্ছে প্রথমে যখন আমটা কাঁচা থাকে তখন ওই জায়গার মধ্যে অ্যাসিড থাকে, পরবর্তীতে যখন ওইটা আমটা পেকে যায় তখন অ্যাসিডটা পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। মানে পাকা আমের মধ্যে আর কোন রকম আপনার ওই ইয়াটা থাকে না, কি বলে আপনার ওই পাকা আমের মধ্যে ওই অ্যাসিডটা থাকে না, আর কাঁচা আমের অ্যাসিডটা একদম চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে পাকা আমের সময় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যায়। তাই এটাতে আসলে কোনো রকম কি হয় না বলতো, টক লাগে না, মিষ্টি লাগে আসলে। এখন দেখো এই জায়গার মধ্যে যারা জৈব অ্যাসিড, যেমন হচ্ছে এখানে উদাহরণ কিছু উদাহরণ দেই, লেখেন যেমন উদাহরণ লেখেন CH3 COOH,
আবার আমি এই জায়গার মধ্যে উদাহরণ দিতে পারি CH3CH2 COOH, মানে COOH থাকলেই হয়েছে, COOH থাকলেই হয়েছে। আবার হচ্ছে CH3CH2 CH2 COOH, মানে COOH যদি আপনি পান তার মানে আপনি বুঝতেই পারবেন আপনি পেয়ে গেছেন একটা দুর্বল অ্যাসিড। ভেরি গুড। এখন মেইন যে বিষয়টা আসতেছে বাবা এই জায়গার মধ্যে, এইগুলো তো বুঝলাম, এই যে COOH এছাড়া আমরা যেগুলো খাই, যেমন আমরা খাওয়ার মধ্যে অন্যতম একটা জিনিস আছে, বলেন তো, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। আপনারা কখনো ড্রিঙ্কস খাইছেন? হুক্কা না? আচ্ছা ঠিক আছে, আপনারা কি কখনো ড্রিঙ্কস খাইছেন? এখন তো দেখি একদম ড্রিঙ্কসের দাম আগে যেগুলো 15 টাকা খাইতাম এখন তো 30 টাকা হয়ে গেছে, 30 টাকার গুলো 60 টাকা হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর। এখন বলেন, আপনারা যে ড্রিঙ্কস গুলো খাইছেন, ড্রিঙ্কস গুলো কিরকম, মানে কোন ধরনের অ্যাসিড থাকে? ড্রিঙ্কস গুলোতে কোন ধরনের অ্যাসিড থাকে? আমাকে একটু উত্তর দেন তো বাবারা, কোন ধরনের অ্যাসিড থাকে বলেন? ড্রিঙ্কস এর মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে? 7 আপ 8 আপ যা আপই হোক, জৈব অ্যাসিড না বাবা, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, এই যে লিখে রাখেন, কি অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড থাকে, H2CO3। এটা ড্রিঙ্কসে থাকে, এটা একটা দুর্বল অ্যাসিড। এটা কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। তাহলে মনে রাখবেন কার্বনিক অ্যাসিডটা এক ধরনের দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কি থাকে, মানে হচ্ছে আপনার যে সফট খান, আরে বাবা অ্যাসিডের স্বাদ টক, ওইখানের মধ্যে খুব সুন্দর একজন প্রশ্ন করছে যে ভাইয়া, যে আপনি এই জায়গার মধ্যে তো ড্রিঙ্কসটা টক লাগে না, আসলে অ্যাসিডের যে টকের যে উপাদানটা আছে সেটাকে সরায় ফেলা হয় এবং অ্যাসিডের মাত্রা ওই পরিমাণ থাকে না যেই পরিমাণ আসলে হইতে গেলে অনেক বেশি, মানে আপনার টক লাগতো যদি কার্বনিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি পরিমাণ দেয়া থাকতো, দেন আপনার আসলে টকটা লাগতো। কিন্তু এখানে ওই পরিমাণ দেয়া থাকে না, অন্য উপাদানের মাধ্যমে আসলে কি করা হয় বলতো, অন্য উপাদানের সাহায্যে আসলে সেইগুলোকে কনভার্ট করে টোরে টকটাকে দূর করা হয়। আপনারা তো চা পাতা খান না, ঠিক আছে? চায়ের মধ্যে বলা হয়েছে চা পাতার মধ্যে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, কত কি তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, চায়ে হচ্ছে টেনিক অ্যাসিড থাকে, তাই না? এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে চায়ের কথা যদি বলেন, চা কি আপনি চা পাতা একদিন ওই চা বাগানে গিয়ে চায়ের পাতা ছিঁড়ে করে খাইয়েন, দেখেন তো কেমন লাগে? চায়ের পাতা ছিঁড়বেন, চায়ের পাতা ছিঁড়বেন না, মানে ওই যে ছাগল যেমন ঘাস খায় ওই রকম করে টান দিবেন, দেখবেন তো কেমন খায়। তৃতীয় অ্যাসিডটা লিখছি এই জায়গার মধ্যে। আচ্ছা, এই তৃতীয় অ্যাসিডটা আমি লিখে দিচ্ছি সুন্দর করে, তৃতীয় অ্যাসিডটা আমি লিখে দিচ্ছি। আপনারা তো বাবা একদম মানে একদম ল্যাবের মধ্যে পিউরিফাই করে তার পরবর্তীতে খান, তাই না? আপনারা তো সরাসরি খান না, ঠিক আছে? আপনারা তো সরাসরি খান না, ঠিক আছে? ঠিক আছে, এখন কথা হচ্ছে অ্যাসিডের মাত্রাগুলো কতটা কম। দুধের মধ্যে দুধ খাইতে মিষ্টি লাগতেই পারে বাবা, এখন কথা হচ্ছে যে মানে আপনার অ্যাসিড থাকলেই যে আপনার একেবারে টক হয়, ওর টকের অবদানটা ওর মতো থাকে। এখন আপনাকে আমি বলি যে দুধ তো খাইতে আমার কাছে মিষ্টি লাগে, বাট দুধের মধ্যে যদি ওই পরিমাণ অ্যাসিড থাকতো আর দুধ খাওয়া লাগতো না বাবা, আপনি ডানও খাইতেন, বুঝছেন? ঠিক আছে, মানে দুধের মধ্যে অ্যাসিড আছে, যতটুক থাকা প্রয়োজন ততটুক আছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ নিম পাতাতে অবশ্যই অ্যাসিড থাকবে না কেন? দেখেন এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, দেখেন ভালো করে লক্ষ্য করেন কোন জায়গার মধ্যে কোন অ্যাসিড থাকে। দেখেন এইটা মুখস্থ করা খুবই 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 প্রয়োজন। এই জিনিসটা থেকে আপনারা অবশ্যই একটা এমসিকিউ কমন পাবেন ইনশাআল্লাহ, একটা এমসিকিউ কমন পাবেন এই জায়গাটা থেকে। দেখেন দুধ থেকে কি পাবেন বলেন তো? ল্যাকটিক অ্যাসিড। দুধ থেকে কি? ল্যাকটিক অ্যাসিড। সফট ড্রিঙ্কস থেকে কি পাবেন? সফট ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড। কমলা লেবু বা লেবুতে থাকে কি? কার্বনিক। সফট ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড, কমলা লেবুতে কার্বনিক অ্যাসিড। বলেন, আপনারাই বলেন।
কমলা লেবু, লেবুতে কি থাকে বলেন? লেবুতে কোন অ্যাসিড থাকে বলেন? লেবুতে কোন অ্যাসিড থাকে আপনারাই বলেন একটু দেখি, বলেন দেখি লেবুর মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে? লেবু লেবু লেবু, আপনারা পারেন না? লেবুর মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে? ভেরি গুড, সাইট্রিক অ্যাসিড, HCl থাকে। আচ্ছা, আজকে পাকস্থলীর ব্যাপার নিয়ে অনেক নাড়াচাড়া করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে কমলা লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে বলো তো বাবা? সাইট্রিক অ্যাসিড, তাই না? সাইট্রিক অ্যাসিড থাকে, ভেরি গুড, সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে থাকে টার্টারিক ভিনেগার, ভিনেগারে থাকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। বলেন তো ইথানোয়িক অ্যাসিডের সংজ্ঞাটা কি? আপনারা একটু আমাকে জানান তো বাবারা, ইথানোয়িক অ্যাসিডের সংজ্ঞাটা কি? কে বলতে পারবে বলেন? বাবারে বাবা, বলেন কোন ধরনের অ্যাসিড থাকে বলেন? ভেরি গুড, ইথানোয়িক অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে, এটা কি দুর্বল অ্যাসিড নাকি শক্তিশালী? এটা অবশ্যই দুর্বল, কারণ COOH আছে। চায়ের মধ্যেও কি আছে? ট্যানিক অ্যাসিড আছে। ভালো কথা, এইগুলো সব মুখস্থ রাখতে হবে, এইগুলো সব মুখস্থ রাখতে হবে বাবা। তবে একটা কথা বলেন তো, এই যে সবগুলো অ্যাসিড পড়লেন, এগুলো কি দুর্বল অ্যাসিড নাকি সবল অ্যাসিড? আমাকে একটু বলেন, এইগুলো কি দুর্বল অ্যাসিড নাকি সবল অ্যাসিড? বলেন দেখি। খলিল চৌধুরী, তুমি একটু মজা করো বাবা, তুমি তো মজার ছলে বুঝিয়ে দিচ্ছ, তুমি পারোই না কিছু, তুমি কেমিস্ট্রির পারো না, এটা হইলো কিছু? সালফিউরিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, সে কয়েকবার আসলে কমেন্ট করছে, তার মাধ্যমে তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী জেনে যাচ্ছে, তুমি তো কিচ্ছু জানো না, মজার ছলেও ভুল ভাল বলতেছো, তাই না? আচ্ছা, সবগুলো দুর্বল অ্যাসিড, সবগুলো দুর্বল অ্যাসিড, ভেরি গুড। এখানে যা আছে সবগুলো আসলে উইক অ্যাসিড। কেন উইক অ্যাসিড? কারণ এগুলো আমরা খাই, আমরা দুনিয়ার বুকে যা কিছু খাই সবগুলো দুর্বল থাকে, সব দুর্বল। মাঝে মাঝে দেখবেন যে আপনি যখন হচ্ছে গিয়ে তোমার তেঁতুল খাবেন, তেঁতুলটা কিন্তু অনেক বেশি পরিমাণ হচ্ছে টক হয়, ওইখানে অ্যাসিডের পরিমাণ কিছুটা বেশি থাকে। অতিরিক্ত পরিমাণ যদি আপনি তেঁতুল খেয়ে ফেলেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার জিহ্বার ছাল পুড়ে যাবে, আসলে রিঅ্যাকশন করে, অনেক বেশি পরিমাণ আসলে সেগুলো রিঅ্যাকশন করে, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কফিতে কি থাকে বাবা ওইটা এখন জানার দরকার নেই, এই কয়েকটাই জানেন, এই কয়েকটা বই আছে, এই কয়েকটা থেকেই কমন পাবেন। এখন দেখেন, এই যে পাকস্থলীটা দেখতেছেন, এখানে অনেক সুন্দর একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা কিছুক্ষণ পরে অন করব। এই জায়গার মধ্যে কিছু সুন্দর ভিডিও আছে, এই যে দেখছেন, এই ভিডিও আমি গ্যাস্ট্রিক আলসারের একটা সুন্দর ভিডিও রাখছি। তার আগে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে কিছু পোল ফায়ার করে আসি, কেমন? আমি একটু পোল ফায়ার করে আসি, দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। কেউ উত্তর বলবে না বাবা, কেউ উত্তর কমেন্টে বললেন না, আরেকজনের বললে কি লাভ বলেন? আচ্ছা, মারিয়া জান্নাত মুন, পরে হচ্ছে মাইশা, পরে হচ্ছে সায়েদ আয়ান সিদ্দিক, পরবর্তীতে ফাহিম সিদ্দিক সামির, পরবর্তীতে জারিন তাবাসসুম, তার পরবর্তীতে সাইমুন নাহার, হাফসা কলি, তারপর হচ্ছে বারিয়া, তারপর হচ্ছে বারিয়া, পরে হচ্ছে সাবা, তার পরবর্তীতে সোহা, তারপর হচ্ছে সঞ্জিদা। ভেরি গুড। যারা আসতে পারেন নাই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যারা আসতে পারেন নাই, যারা যারা সঠিক উত্তরটা দিতে পারছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমি বলবো ভেরি গুড। কারণ কি বলতো, এই জায়গার মধ্যে একটা কথা বলছে, দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিড, মানে দুর্বল অ্যাসিড চিরা সব থেকে বড় একটা জিনিস হচ্ছে COOH থাকবে।
আরেকটা অপশন হচ্ছে, আর দুইটা অ্যাসিডের নাম মনে রাখবেন, একটা হচ্ছে H2CO3, আর একটা নাম মনে রাখবেন HF। এটা একটু লিখে রাখবেন, এই যে এই দুইটা নাম একটু লিখে রাখবেন। হাইড্রোজেন ফ্লোরাইডটাই হচ্ছে দুর্বল, কার্বনিক অ্যাসিড এটাও হচ্ছে দুর্বল। এইগুলোর নাম একটু মনে রাখবেন। হাইড্রোজেন ফ্লোরাইড এটা দুর্বল অ্যাসিড। এটা কি অ্যাসিড বাবা? এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। ভেরি গুড। এখন চলেন নেক্সট প্রশ্নে যাই। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা আচ্ছা আমাকে বলেন তো কয়জনের উত্তর হইছে? আপনারা বলবেন। আমি চাই যে আমার বাসা হচ্ছে রংপুরের কাকিনাতে, ঠিক আছে? আচ্ছা, মানব দেহে কত মোল থাকে? কত মোল কি থাকে বাবা? তো প্রশ্ন বুঝিনি। এই উত্তরটা কি সবার হইছে? আমি চাই সবাই উত্তরটা করতে পারেন। এই যে আগের স্লাইড। দুর্বল অ্যাসিড মানে COOH হবে। COOH কোথায় আছে খুঁজে বের করবেন। এই যে COOH। ভেরি গুড, ভেরি গুড। সেরা সেরা সেরা। র্যাঙ্ক যতই হোক, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করবেন আপনি ফার্স্ট, আপনি সেকেন্ড, আপনি থার্ড, আপনি সবকিছু। ঠিক আছে। কেন হয়নি? এটা হচ্ছে যাদের হয়নি তারা মন খারাপ করবেন না। কথা হচ্ছে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। কেমন? বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। না, নেক্সট প্রশ্নের মধ্যে যাই। এইটা দেখেন, এইটা দেখেন কে করতে পারে? এইটা কে উত্তর দিতে পারে? দেখি এটার উত্তর কে দিবে। এটার উত্তর আচ্ছা দেখি কয়জন এটা সঠিক উত্তর দিতে পারেন। সঠিক উত্তর দাতাদের জন্য থাকবে কেয়া সৌজন্যের পক্ষ থেকে লাক্স সাবান উপহার। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখতেছি তাহসিন, বিশ্বাস, রুদ্র, হাফসা কলি, রাজন, তারপর হচ্ছে সুমাইয়া, তানসুবা, পরবর্তী হচ্ছে নাফি, তারপর হচ্ছে তানিয়া আলম, তারপর পুষ্প, ইরপান, আনিকা, তারপর হচ্ছে মনিরা। ভেরি গুড, ভেরি গুড। সেরা 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 সেরা। আচ্ছা, তার মানে আমি একটু আগে বলছিলাম মৃদু অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। প্রথমটার নাম মনে রাখবেন, যদি COOH খুঁজবেন। এর পরবর্তীতে যদি এইটা না পান প্রশ্নের মধ্যে H2CO3 খুঁজবেন। কার্বনিক অ্যাসিড এটা যদি না পান 3 নম্বরে খুঁজবেন হাইড্রোজেন ফ্লোরাইড। এইগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন কার্বনিক অ্যাসিড দেয়া আছে H2CO3। এখানে এটা কোথায় থাকে বলতো? ড্রিঙ্কস এ থাকে। সফট ড্রিঙ্কস এর মধ্যে কি থাকে? কার্বনিক অ্যাসিড থাকে। সফট ড্রিঙ্কস এর মধ্যে কোন অ্যাসিড থাকে বাবা? কার্বনিক অ্যাসিড থাকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখি। আচ্ছা, এইটা এখনো পড়ানো হয়নি, এটা পরে পড়বো। পোলাপান, তোমরা কি এই ভিডিওটা দেখতে চাও? এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখতে চাও যে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে কেমনে কি করে? এখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে দেখতে চাও? যদি দেখতে চাও আমি দেখাবো ইনশাল্লাহ। এখানে ভিডিওটা অনেক সুন্দর। এই ভিডিওটার কাহিনীটা আগে বলে নেই। ভিডিওর কাহিনীটা আপনাদেরকে আগে বলে নেই যে আসলে ভিতরে ওখানে কাহিনী হবে এটা কি। বুঝেন, এই যে ছবিটা দেখতে পারতেছেন এটা কিসের ছবি বলেন তো? এই ছবিটা কিসের ছবি? এই ছবিটা কিসের ছবি? আপনি কোথায় পড়েন? আমি কোথাও পড়ি না, আমি পড়াই। আমি পড়ি না বাবা, আমি পড়ে। এটা কিডনি। ভেরি গুড। এটা কিডনি। ভেরি গুড। আর আর কারো? আমার তো এটা মনে হচ্ছে যে এটা আমার ব্রেইন। এটা তো আমার ব্রেইন মনে হচ্ছে না? এটা কি ব্রেইন বলো তো? আচ্ছা, এটা কিডনি যে কোন অ্যাঙ্গেল থেকে লাগলো আল্লাহই ভালো জানে। এত সুন্দর একটা ছবি কালেক্ট করে ইয়া করছি, কিডনি বানাই দিছি। আচ্ছা আচ্ছা, পাকস্থলী বাবা, পাকস্থলী। এটা কিডনি না বাবা,
পাকস্থলী, পাকস্থলী, এটা কিডনি না, পাকস্থলী। পাকস্থলী মানে হচ্ছে যেখানে আপনি খাবার দাবার করার পর, খাবার দাবার খাওয়া দাওয়া করার পরে আপনার খাবার আসলে হচ্ছে কি হয় বলেন তো, যে এই জায়গাগুলোর মধ্যে গিয়ে জমা হয়, সেটাই হচ্ছে পাকস্থলী। আসলে হয়টা কি জানেন, এই পাকস্থলীগুলোর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কি, এই যে যে সবুজ 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 সবুজ, এটা জানেন, এটা হচ্ছে অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই সবল, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। ভালো করে বুঝেন, আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব, বোঝাবো, আপনি আপনাদের সাথে বলবেন, বলেন পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড থাকে? পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি শক্তিশালী নাকি দুর্বল? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং। তার মানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক বেশি স্ট্রং। এখন কথা হচ্ছে কাহিনী হয়টা কি জানেন, আমি আপনাদেরকে পুরাটা বুঝাই দিচ্ছি, পুরাটা সুন্দর করে বুঝাই দিচ্ছি, তারপরে আমরা ভিডিওতে যাব। আমরা আগে ভিডিওর ব্যাখ্যাটা পড়ব, আমরা আগে ভিডিওর ব্যাখ্যাটা পড়ব। দেখেন এখানে কাহিনী হয়টা কি, আসলে অ্যাকচুয়াল কাহিনী হয়টা কি। প্রাচীরের মধ্য থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি আবারও বলতেছি, প্রাচীরের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে লেখছে এটা তো দেখাই যায় না, আচ্ছা এটা দিয়ে হয়তো বা দেখা যেতে পারে। এই যে দেখেন আমি লিখলাম HCl, এবার তো দেখা যায়। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড না চারপাশে থাকে, পাকস্থলী প্রাচীরের চারপাশে কি থাকে? HCl থাকে। চারপাশে কি থাকে? HCl থাকে। এখানে নির্দিষ্ট জায়গা থেকে HCl কি হয়, যখন প্রয়োজন হয় তখন নিঃসরিত হয়। দেখেন HCl, দেখেন চারপাশে HCl আছে। এখন মজার ব্যাপারটা ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ধরেন আপনি খাবার খাইলেন, খাবার এই জায়গা থেকে আপনার খাবার আসলো, সো আপনার এই খাবারটা যখন এই জায়গা দিয়ে এখানে আসে, তখন এই খাবারের সাথে, আমি আবারও বলতেছি, খাবারটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো আছে, খাবারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে এবং খাবারটাকে ভেঙে ফেলে। এটাই ব্যাখ্যা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড হওয়ার কারণে কেন আমাদের ক্ষতি করে না। ঠিক আছে, আয়মান ভাইয়া মুনজারিনাপুর বিয়ে খাইতে আজকে যাব না, তো আজকে না, 23 তারিখে। ঠিক আছে, দেখেন এই জায়গাটার মধ্যে, প্রাচীরের মধ্যে তো অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অনেক 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 বেশি পরিমাণে কি থাকে বলো তো বাবা, অনেক বেশি পরিমাণে কি থাকে, খাবারের কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। কেন ক্ষতি করে না? দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষতি করতে পারে না কেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো যখন নিঃসরিত হয়, যখন নিঃসরিত হয় তখন সেটা খাবারের সাথে বিক্রিয়া করে, তখন খাবারের সাথে বিক্রিয়া করে আমাদের শরীরের ভিতরে যে খাবারগুলো আছে, পাকস্থলীর খাবারগুলো আছে, সেই খাবারগুলোকে ভেঙে ফেলে। আমি আবারও বলতেছি, আমাদের পেটের ভিতরে খাবারগুলোকে হজম করে ফেলে বা ভেঙে ফেলে। সো খাবারকে কি করে, খাবারের সাথে বিক্রিয়া করে কি করে, খাবারটা কি করে বলতো, খাবার ভেঙে ফেলে, ভেঙে ফেলে। সো এই যে আমার খাবারটা ভেঙে ফেলতেছে, তারা যে আমার খাবারটা এই জায়গার মধ্যে কি করতেছে বলতো বাবা, খাবারটা ভেঙে ফেলতেছে। সুতরাং যখন সে খাবারটাকে ভেঙে ফেলে তারপরে আমার ডাইজেস্টটা হয়। কিন্তু কিন্তু ধরেন আপনি একদিন ধরে খাবার খাইলেনই না, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, ধরেন আপনার এই সাইড দিয়ে খাবার আসলো না, ধরেন আপনার এই সাইড দিয়ে খাবার আসলো না, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তো ঠিকই নিঃসরিত হবে, আপনার HClটা ঠিকই নিঃসরিত হবে, এই জায়গার মধ্যে HClটা তো ঠিকই নিঃসরিত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তো ঠিকই আসবে। কিন্তু খাবার না আসার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে কি, আপনার এই যে প্রাচীর গুলারে কি করবে বলেন তো, প্রাচীর গুলাকে অ্যাটাক করবে। দেখেন না সকালবেলা যদি আপনি খাবার দাবার না করে 12টা 1টা, কখনো এরকম হয়েছিল খাবার না খেয়ে সকালে তাড়াহুড়া করে স্কুলে চলে গেছিলাম, খাবার দাবার না খেয়ে সকালে তাড়াহুড়া করে কোথায় চলে গেছিলাম, স্কুল, আজান দিচ্ছে, আজানের সময় একটু চুপ থাকবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله. চলেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বর্ষণ র ছিল। চলেন এখন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাবা যে এই জায়গার মধ্যে আমার যে এই জায়গাটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনাদেরকে আমি কি বলছিলাম বলো তো? কি ব্যাপার দেখে না এ বাবা দেখে না। আচ্ছা হোক, দেখো আমার যে এই জায়গার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি কোনো রকম খাবার না থাকে তাহলে করেটা কি জানেন? পাকস্থলীর প্রাচীরের সাথে বিক্রিয়া করা শুরু করে এবং পাকস্থলীর প্রাচীরগুলোকে ক্ষয় করা শুরু করে। এই যে এইগুলো প্রাচীরগুলোকে এই যে এটা যে পুরোটা প্রাচীর, এই প্রাচীরটা কি করে বলেন তো? পাকস্থলীর প্রাচীরটা ক্ষয় করে। এবং আপনার শরীরের মধ্যে দেখবেন যেদিন সকালবেলা আপনি খাওয়া দাওয়া করবেন না সেই দিন দেখবেন যে আপনার শরীরে ভিতরে বা পাকস্থলীতে কেমন যেন একটা কামড়া কামড়ি টাইপের করতেছে, ঠিক আছে? কামড়া কামড়ি করতেছে। সকালে একবেলা খাননি না খাওয়া দাওয়ার কারণে শরীরের ভিতরে বা পেটের মধ্যে কেমন মোচড়া মুচড়ি শুরু করছে, অস্থিরতা কাজ করে। আসলে কেন আসলে বলেন তো? কারণটা একটাই, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আপনার পেটের ভিতরে যদি কোনো রকম খাবার না যায় তাহলে সে খাবারের সাথে বিক্রিয়া করতে না পেরে আপনার এই পাকস্থলীর প্রাচীরের সাথে বিক্রিয়া করা শুরু করে, পাকস্থলীর প্রাচীরের সাথে বিক্রিয়া করা শুরু করে। এবং পাকস্থলীর প্রাচীরের সাথে যখন সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন আপনার পাকস্থলীর প্রাচীরগুলো ক্ষয় করে ফেলে, যেটা খুবই খারাপ। এবং এইটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। এটাকে কি বলা হয়? গ্যাস্ট্রিক আলসার। এবং এই গ্যাস্ট্রিক আলসারটা ক্ষয় করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে যেতে পারে যে আপনার গ্যাস্ট্রিক আলসার থেকে আসলে ক্যান্সারে রূপান্তর হইতে পারে। তাই বাবারা কখনোই সকালে খালি পেটে স্কুলে যাবেন না বা কখনো সকালে খালি পেটে থাকবেন না। আসলে আমাদের ডেইলি রুটিনটা এখন এমন হইছে যে আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু সকালে উঠি এবং সারাদিন চলাফেরা করি, আমরা 3 বেলা খাই, সকাল, দুপুর এবং রাতের বেলা সব থেকে বেশি খাবো, সব থেকে ম্যাক্সিমাম খাবো সকালবেলা। তারপর হচ্ছে মিডিয়াম খাবো হচ্ছে দুপুরবেলা এবং রাতের বেলা একদম লো বা কম খাবো। বাট আমরা আসলে বাঙালি মানুষ করি কি আমরা উল্টাটা করি যে ম্যাক্সিমাম খাই রাতের বেলা, তারপর হচ্ছে গিয়ে মিডিয়াম খাই দুপুরবেলা, তাও মিডিয়াম তো খাই না, দুপুরবেলা ভাত টাত খেয়ে তো কারো ভাত তরকারি দিচ্ছে এই পর্যন্ত থাকে, ঠিক আছে? এই পর্যন্ত, মানে এত বেশি পরিমাণ আসলে করা যাবে না। সব থেকে বেশি ম্যাক্সিমাম সকালে করতে হবে, বাট আমরা রাতে উল্টায় ফেলছি। আমাদের ডেইলি রুটিনটাকে আমরা কি করছি? পুরাই উল্টায় ফেলছি, তাই না? বলেন তো। একদিন এরকম হয়েছিল, আমার ফুপির বাসায় 2 জন গেস্ট আসছিল, মানে আমার ফুপির ভাগিনী না ভাতিজি যাই হোক না আর কি, যেই হোক, 2টা ছেলে, তারা বেশি না, হয়তো বা সর্বোচ্চ একজন ক্লাস 3-তে পড়ে, একজন ক্লাস 5-এ পড়ে। তো ফুপি করছে কি 2টা মুরগি রান্না করছে। সো 2টা মুরগি রান্না করার পর টেবিলের মধ্যে রেখে 2টা মুরগি টেবিলের মধ্যে রেখে ভাত টাত রেখে ফুপি ওদেরকে বলছে যে তোমরা তোমাদের মতো করে তুলে খাও, আমি রুমের মধ্যে গেলাম। সো ফুপি তো ভাবছে যে খাবে, আমরা সবাই একসাথে দুপুরবেলা, 2টা মুরগি তো কম না আসলে। ওদের 2 জনকে বসাই দিয়ে ফুপি ঘরে যাওয়া শেষ, নামাজ কালাম পড়ে
সবকিছু শেষ করে যখন ফুপি রুমের মধ্যে আসছে ডাইনিং স্পেসে, সো দেখে ওরা 2টা মুরগির একটা পিসও রাখে নাই, 2টা মুরগি খেয়ে ফেলছে এবং গলা পর্যন্ত, মানে খেয়ে আর এমনি উঠতে পারে না, এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। মানে ওরা আর লিটারেলি উঠতেই পারতেছে না। ব্যাপার হচ্ছে যে খাওয়াটা এমন পর্যন্ত খাইছে, মানে কি করা, এসে পরবর্তী আপনি শীত হয়ে পড়ে গেছে, মা গো আমাকে বাঁচাও, এরকম হয়ে গেছে কন্ডিশন তাদের, ঠিক আছে, যে আমার ভাল লাগতেছে না, অস্থিরতা কাজ করতেছে। এইরকম টাইপের জিনিসপত্র কিন্তু ওই যে তোমার হচ্ছে আপনি যদি বার্গার, তারপর হচ্ছে গিয়ে ভাজা পোড়া, এইসব জিনিস ভাত বেশি করে খাইলেও কিন্তু গ্যাস করবে বাবা, যেইগুলো আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কিন্তু উদ্দীপ্ত করে, বলবে আসো হাইড্রোক্লোরিক অ্যাসিড আসো, তখন কিন্তু বুক জ্বালা পোড়া করবে, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এরকম। চলেন আমরা হচ্ছে দেখি এই জায়গার মধ্যে আসলে কাহিনী হয়টা কি, দেখবেন এটা, ভিডিওটা দেখতে চান আপনারা, ভিডিওতে এই অ্যানিমেশনটা দেখতে চান? চলেন আমরা আসলে পাকস্থলীর ভিতরে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়, এবং আমরা এটার কারণে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। অ্যান্টাসিড জাতীয় ওষুধ কি? অ্যান্টাসিড জাতীয় ওষুধটা ছিল ক্ষার। সো ক্ষার আর অ্যাসিডটা পরস্পর মারামারি করে প্রশমিত হয়ে যায়, আমাদের পেটে যখন জ্বালা পোড়া করে আমরা এই অ্যান্টাসিড জাতীয় জিনিস খাই না? অ্যান্টাসিড জাতীয় জিনিসটাই হচ্ছে ক্ষার অথবা বেইজ বলতে পারি, তাই না? আচ্ছা চলেন এটা আমরা আসলে দেখি এখন, এই যে আমরা দেখবো, চলেন দেখেন এটা হচ্ছে আপনার পাকস্থলী, লিটারেলি এটা আপনার পাকস্থলী, পাকস্থলীর মধ্যে এখানের মধ্যে খাবার দাবার আছে। এখন দেখেন এই পাশটা চিন্তা করেন, এখানের মধ্যে অ্যাসিড ছিল যেখান থেকে নিঃসরণ, এটা হচ্ছে পাকস্থলীর কোষটা, এটা হচ্ছে পাকস্থলীর কোষ। হ্যাঁ কি কোষ? মিউকাস কোষ। এগুলো তো বায়োলজিতে পড়ছেন, এই প্রাচীর যেগুলো থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে? নিঃসরিত হবে। সো এটা দেখাই নিলাম। সো দেখেন এটাতে যখন আপনি খাবার দাবার পূর্ণ করবেন, এই যে দেখেন খাবার দাবার পূর্ণ হয়ে গেছে, দেখছেন পুরা পাকস্থলী ভরা। এখন দেখেন এই জায়গার মধ্যে দেখেন অ্যাসিড রিফ্লেকশন করবে, এই জায়গাটার মধ্যে দেখেন অ্যাসিড রিফ্লেকশনটা কখন করে? এই যে দেখছেন কত কিছু খাইছেন, গাজর, মানে গাজর না, বিভিন্ন রকম ফাস্টফুড টাস্টফুড, এই যে দেখছেন একদম সাইট্রিক অ্যাসিড টেসিড দেখছেন, বার্গার থেকে শুরু করে এখানে যা আছে কি বাদ দিছেন, ঠিক আছে, খাওয়ার ফলে হয়েছে কি, এই যে দেখেন এই জায়গার মধ্যে অ্যাসিডিক রিঅ্যাকশনটা বেড়ে গেছে। এখন এটাকে, এই অ্যাসিডিক রিঅ্যাকশনটাকে কমানোর জন্য আমরা কি করতে পারি? অ্যাসিডিক রিঅ্যাকশন, এই যে দেখেন একটু গাজর খাইলে একটু কমে, সাময়িকভাবে গাজর খাইলে কিছুটা কমবে হালকা, বাট আসলে আমরা এটাকে কমানোর জন্য কি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই, তাই না? এই যে অ্যান্টাসিডে কি থাকে বলতো? বেস। আমাদের শরীরে আছে ক্ষার, এই বেসটা যদি খাই তাহলেই পরবর্তীতে এই বেসটা কি করবে বলতো? অ্যাসিডটার সাথে রিঅ্যাকশন করবে। কি করবে? অ্যাসিডটার সাথে রিঅ্যাকশন করবে। কোন রকমের বেস থাকে বলেন তো? এইটার মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট। এই যে ওষুধটার মধ্যে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে, এবং আমাদের পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সো করেটা কি? এই যে আমরা যে অ্যান্টাসিড জাতীয় অ্যাসিড, আমরা অ্যান্টাসিড জাতীয় যে আমরা ওষুধটা খাই, আমরা যে খাওয়া দাওয়া করি, ভালো করে লক্ষ্য করেন এই ওষুধটা, এটা হচ্ছে ওষুধ বাবা, এটা হচ্ছে ওষুধ। ওষুধের মধ্যে এই যে বেসটা থাকে, এটা একটা বেস। কি করে? ওই যে পাকস্থলীর মধ্যে, এই যে পাকস্থলীর মধ্যে যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আসে, তখন কি হয়? ওই বেসটা আসলে এটার সাথে এসে কি করে বলতো? আপনি যখন ওষুধ খান, এরকম ওষুধ খান, ওষুধটা এসে কি করে বলতো? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন করার পরবর্তীতে কি তৈরি করে আপনারা জানেন? একটা জিনিস সবসময় মনে রাখবেন, বিক্রিয়া করার সময় একটার প্রথম প্রান্ত আর একটা শেষ প্রান্তর সাথে সর্বদা মিলিত হয়। আমি আবারও বলতেছি, একটার প্রথম প্রান্ত আর একটা শেষ প্রান্তর সাথে মিলিত হয়। এখানে লক্ষ্য করেন ভালো করে, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানের মধ্যে ক্যালসিয়াম আছে। এখানের মধ্যে কি আছে বলতো বাবা? এখানের মধ্যে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামটা এটা শেষ প্রান্ত, ক্লোরিনের সাথে মিলে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করে। এবং এই যে কার্বনেট থেকে একটা কার্বন এবং দুইটা অক্সিজেন এসে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। কার্বনেট মানে হচ্ছে কার্বনের সাথে তিনটা অক্সিজেন, কার্বনের সাথে দুইটা অক্সিজেন মানে কার্বন ডাই অক্সাইড, তিনটার আরেকটা অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন চলে যায়, এবং এই একটা অক্সিজেন চলে যাওয়ার ফলে এখানে কি গঠন করে? পানি গঠন করে। কথা কি বোঝা গেছে? এবং কি করে বলে তো? প্রশমিত করে দেয়। কি করে দেয়? প্রশমিত করে দেয়। কথাবার্তা বোঝা গেছে কি যায়নি? কথা কি বোঝা গেছে? তাই আসলে অ্যান্টাসিড জাতীয় খাবার দাবার খাওয়া হয়, অ্যান্টাসিড জাতীয় খাবার দাবার
খাওয়া হয় আসলে। এখন কথা হচ্ছে সময় যেহেতু শেষের দিকে, সুতরাং আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আজকে যতটুকু টপিক পড়াইছি অবশ্যই সুন্দর করে নোট করবেন, এবং সুন্দর করে নোট করার পরে 10ms এসএসসি আর এইচএসসি গ্রুপে তো আপলোড দিবেন। মাঝে মাঝে আপনারা করেন কিরকম কাজ, খুবই ভালো কাজ করেন, সেটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর ছবি টবি থাকা সত্ত্বেও মানে এই মার্কা কি ভাই, মানে পুরো সময় পড়াচ্ছি একটা সময় হয়ে গেছি, ওই ছবিটা তুলেই সে মানে হোমওয়ার্কের মানে পোস্ট করবে, পরের দিন এসে বলে কি রে তুই কি ক্লাসের মধ্যে কি করস, কি হয়েছে ভাই, আমি তো নিজে পরে কি ভাই, মানে কি অবস্থা, ভালো ছবি কি পান না পোলাপান মানুষ, মানে ভৌতিক, মানে আমার ছবি দেখে আমি চিনতে পারি না, মনে হয় নিজের ভূত মনে হয়। হ্যাঁ নাও ছবি নাও, পোজ দিচ্ছি নাও, ছবি না থাকলে পোস্ট বলবা ভাই পোজ দেন আমরা ছবি তুলতেছি, কি অবস্থা পোলাপানের। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, এখনো সময় 3টা মিনিট বাকি আছে, 3টা মিনিট যেহেতু বাকি আছে সুতরাং আমরা এই জায়গার মধ্যে কিছু কথাবার্তা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে আপনারা একটা ওয়ার্ড মনে রাখবেন। আচ্ছা শুনেন, আচ্ছা এনি নামে আপনাদের কোনো বন্ধু বান্ধবী আছে? এনি নামে আপনাদের কোনো বন্ধু বান্ধবী আছে? এনি 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 মনে রাখবেন, এনি। দেখেন একটা ছোট্ট জিনিস মনে রাখবেন, এই যে দেখেন আমি এটা নেক্সট ক্লাসে বলবো যদিও বা, মনে রাখবেন এনি, এনি নামে আপনাদের একজন খালা আছে। কি আছে? এনি নামে একজন কি আছে বলো তো বাবা? খালা আছে। কি আছে? এনি নামে একজন খালা আছে। সো আপনি এইটা মনে রাখবেন সব সময় যে এনিতে হচ্ছে অ্যাসিড। কি বললাম? এটা এভাবে মনে রাখবেন, এনিতে হচ্ছে অ্যাসিড। কি করে? এনি হচ্ছে কি, এতে হচ্ছে এনির এতে হচ্ছে অ্যাসিড। কি করে? নীল, নীল বানানটা আবার ভুল করে ফেললাম, এটা সমস্যা নেই, এনি বানান যাই করেন না কেন, এনি খালা। নতে হচ্ছে কি করে? নীল লিটমাস কি করে বলো তো বাবা? লাল করে। কি করে? এটা মনে রাখবা, এনি খালা দিয়ে মনে রাখবে, এনি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, বুঝছেন? আর এখানের মধ্যে খালাতে মনে রাখবেন খতে খালা, খার। খার কি করে বলো তো? লাতে হচ্ছে লাল, লিটমাস কি করে বলেন তো? নীল করে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এটা মনে রাখবেন এভাবে। এবং আমি আর পরের দিন হচ্ছে কি আরো কিছু পড়াশোনা করাবো, যেইগুলো হচ্ছে নেক্সট ডে। হ্যাঁ এখন আমি এই জায়গার মধ্যে আপনাদেরকে এমনি এমনি নাগিন ড্যান্স দেই, আর আপনারা পরবর্তীতে সেই রকম এরকম নাগিন ড্যান্স নিয়ে স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেন গ্রুপের মধ্যে যে ভাই নেন হোমওয়ার্ক নেন উইথ ইওর নাগিন ড্যান্স। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে যেহেতু পড়াশোনাগুলো শেষ করলাম, জানি না কতটুকু বোঝাইতে পারছি, পুরাটা সময় ধরে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। নাগিন ড্যান্স ট্যান্স পারি না, আপনারা অনেক বাজে, মানে অনেক খারাপ, মানে পরবর্তীতে ছবি টবি তুলে টুলে পুরো ভাইরাল করে দিবেন, দরকার নাই বাবা, মান সম্মান থাকতে সাইড হই। শোনেন এখন কথা হচ্ছে যে সবাই দোয়া করবেন আমার জন্য। নেক্সট লেকচারে আসবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আসার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। লেকচারগুলো অবশ্যই অবশ্যই গুছায় গুছায় বাসায় পড়াশোনা করবেন, এবং লেকচারটা কেমন লাগছে আপনাদের অবশ্যই ক্লাস শেষে জানাই দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।